सुशांत सिंह राजपूत मेरे हिसाब से डिड नॉट कमिट अ सुसाइड। सुशांत सिंह राजपूत का ने सुसाइड नहीं किया, इसका मर्डर है। सुसाइड के टाइम जो रैंक रहे थे वो सुसाइड के जैसा नहीं लग रहा था। 2020 14 জুন যখন পুরো ভারত বা প্রায় বলতে গেলে পুরো বিশ্বে লকডাউন চলছিল, সেই সময় মুম্বাইয়ের ব্যান্ড্রাতে সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটের সামনে বেশ লোকজন জড়ো হয়ে যায়, সাথে পুলিশ, ফরেনসিক টিম এবং আরও অনেকেই চলে আসে। এবং যে খবর তখন বার হয় সেটা শুনে তার পরিবারগণ, তার ফ্যান এবং সমস্ত ভারতবাসী চমকে ওঠে। খবর শোনা যায় সুশান্ত সিং রাজপুত নাকি আত্মহত্যা করেছে, যাকে বলিউডের ভবিষ্যৎ বলেও মানা হচ্ছিল, বা একজন উঠতি অসাধারণ আর্টিস্ট যাকে নিয়ে আরও আগের পরিকল্পনা করছিল ফ্যানরা, তাকে আত্মহত্যা কেন করতে হয়েছে এই খবরে সবাই খুবই চমকে ওঠে। কিন্তু পরে এই সুইসাইডের খবর নাকি মার্ডারে পরিণত হয়েছিল। তবে এটি কি সত্যি সুইসাইড ছিল নাকি মার্ডার ছিল, এই প্রশ্ন এখনও থেকে গেছে, কারণ এর এখনও সমাধান হয়ে ওঠেনি। এই প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মধ্যেও পাবেন না। এই প্রথম একটা আমি ভিডিও বানাচ্ছি যেখানে পুরো কেস কমপ্লিট নেই এখন অবধি, কিন্তু ফ্যান ডিমান্ডেই বলতে পারেন এই ভিডিওটিকে বানানো হচ্ছে। তাই সমস্ত ঘটনাগুলিকে আপনাদের সামনে তুলে ধরার পর আপনারাই বিচার করবেন একে আত্মহত্যা বলা যায় নাকি এর পেছনে বড় কালা রাজ রয়েছে, সেটি বলা যায় কমেন্টে নিশ্চয়ই জানাবেন। সো হ্যালো গাইজ, আই এম জ্যাক অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রাইম এক্সপোজ। আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ক্রাইম এক্সপোজ পেজকে ফলো করবেন, আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন, এবং ওখানেও আপনারা ছোট্ট ছোট্ট মিনি মার্ডার কেসের ব্যাপারে জানতে পারবেন রিলের মধ্যে, তাই ফলো নিশ্চয়ই করবেন। সুশান্ত সিং রাজপুত এই নামটি শোনার পরই এখন ভারতীয়দের মনে অনেক প্রশ্ন জেগে ওঠে। কেন, কি কারণে, কে ছিল এর পিছনে, এই সমস্ত প্রশ্ন জেগে ওঠে এখন। যদি একদম শুরু থেকে শুরু করি তাহলে 21শে জানুয়ারি 1986 সালে বিহারের পাটনা জেলাতে সুশান্ত সিং রাজপুতের জন্ম হয়। তার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন। এদিকে সুশান্ত সিং বড় হতে থাকে। তার বুদ্ধিমত্তার পরিচয় তার রেজাল্টে দেখতে পাওয়া যায়। সে প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছেলে। স্কুল শেষ করে দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় এবং অল ইন্ডিয়া 7th র্যাঙ্ক করেছিল সে। আর তারপরই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শুরু করে। এই পড়া চলতে চলতে তার মন কিন্তু চলে যায় ডান্স এবং অ্যাক্টিংয়ের দিকে। তার জীবনের সবথেকে বড় মোড় এই সময়ই এসেছিল। সেই এইসব জিনিসে ইন্টারেস্ট পাওয়ার পর এটিতে জ্ঞান অর্জন করার জন্যে ড্যান্স শিখতে শুরু করে এবং অ্যাক্টিংয়ের স্কুলেও ভর্তি হয়। এরপরে তার শুরু হয় এন্টারটেনমেন্ট দুনিয়াতে স্ট্রাগল। 2006 সালে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে প্রথম পা রাখে এন্টারটেনমেন্ট দুনিয়াতে। তারপর তার চেহারা ধীরে ধীরে ফেমাস হয় পবিত্র রিশতা সিরিয়াল থেকে, এবং সেই সিরিয়াল চলাকালীন তার জীবনে প্রেম এসেছিল অঙ্কিতা লোখান্ডে, যার সাথে তার সম্পর্ক সত্যিই খুব ভালো ছিল। সে তাকে অফুরন্ত ভালোবাসত। তারপর সে সিরিয়ালের দুনিয়া ছাড়িয়ে আরও এগিয়ে যাওয়ার জন্য সিনেমার দুনিয়ায় পা রাখে এবং কাইপোচে নামে একটি সিনেমাতে সে দুর্দান্ত কাজ করে। সিনেমাটি খুব হিটও হয়েছিল। এই সিনেমা রিলিজ হয়েছিল 2013-তে। তারপর থেকে যখন তার কাজ দেখে সবাই মুগ্ধ হয়ে ওঠে, তারপর থেকে সিনেমা জগতে তার নাম অনেক ছড়িয়ে যায় এবং সমস্ত ডাইরেক্টররা তার সাথে কাজ করার জন্য চেষ্টা করে যায়। কিন্তু ডাইরেক্টর বা সিনেমার আর্টিস্ট এই সব কিছু ছাড়িয়েও বড় একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে প্রোডাকশন হাউস, যারা সবাইকে কাঠের পুতুলের মতো নাচায়। তাদের সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুই শুরু হবে না। এই সিনেমার দুনিয়াতে আসার পর তার এবং অঙ্কিতার প্রেম বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর সে একের পর এক দুর্দান্ত সিনেমা করতে শুরু করে। তার নিজের ফিজও বেড়ে বলিউডের অন্যান্য তারকাদের মতোই হয়ে ওঠে। তারপর সে ব্যান্ড্রাতে একটি ফ্ল্যাট কেনে, যে ফ্ল্যাটে এই ঘটনাটি ঘটেছে, যেখানে তার বন্ধু সিদ্ধার্থ, তার নতুন গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী এবং তার এক কুক সেই ফ্ল্যাটের মধ্যে থাকতো। সুশান্ত খুব ভালোভাবেই সেখানে থাকা শুরু করেছিল। বলতে পারেন 2019 থেকে 2020 অবধি তার জার্নিটা এই ফ্ল্যাটের মধ্যে শুরুতে ভালোই ছিল। আর রিয়া চক্রবর্তী, যে বলিউডে কয়েকটি সিনেমাতেই কাজ করেছে, কিন্তু পরে তার যা কালা রাজ জানতে পারা যায় সেটা শুনে সবাই চমকে ওঠে। এদিকে সিনেমার পর সিনেমা যখন হতে শুরু করে, তখন মাঝখানে হঠাৎ করে কিছু কিছু প্রোডাকশন হাউসের সাথে তার বিবাদ শুরু হয় এবং তারপরই পুরো পৃথিবীতে লকডাউন পড়ে যায় করোনার জন্যে। 2020 সালে যখন সুশান্তের কাছে আর কোনো কাজই থাকলো না এবং সবাই নিজের নিজের ঘরে বন্দী হয়েছিল, সুশান্ত সেই ফ্ল্যাটের মধ্যে আটকে পড়েছিল এবং কাকতালীয়ভাবে তার কিছুদিন আগে ঝগড়া হওয়াতে তার গার্লফ্রেন্ডও তাকে ছেড়ে চলে গিয়েছিল।
সে তার ঘরের মধ্যে একা থাকতো আর কুক এসে রান্না করে দিয়ে যেত। এই ঘরবন্দি অবস্থাতে তার মাথার মধ্যে কত কিছু চলতো সেটা একমাত্র সেই জানে। 8ই জুন অর্থাৎ মৃত্যুর প্রায় 7 দিন আগে রিয়ার সাথে কিছু একটা কারণে ঝগড়া হয় এবং রিয়া তার ফ্ল্যাট ছেড়ে চলে যায়। তার বন্ধুও সে নিজের বাড়িতে থাকে। আসতো মাত্র তার কুক রান্না করতো এবং চলে যেত। সুশান্তের জীবনে হঠাৎ করে তখন একটি খারাপ খবর আসে যে তার এক্স পিআর ম্যানেজার দিশা নাকি একটি পার্টিতে সুইসাইড করেছে, যে খবর সেই সময় বেশ তুঙ্গে উঠেছিল। এবং এই সুইসাইড নিয়ে সুশান্ত কিন্তু বেশ চিন্তিত হয়ে পড়ে। ঘরের মধ্যে থাকতে থাকতে সেই সময় সবার মানসিক অবস্থা প্রচণ্ড ভেঙে পড়ে, খারাপ হয়ে যায়। আর এই সুইসাইডের খবর তার জীবনে বেশ বড় প্রভাব ফেলে এবং সেই সময় রিয়া সেখান থেকে ঝগড়া করে চলে যায়। এরপর 14ই জুন তদন্ত অনুযায়ী সেদিন ভোরবেলা 6:30টার সময় ঘুম থেকে ওঠে সুশান্ত সিং রাজপুত আর তারপর ব্রেকফাস্ট করে অন্যান্য দিনের মতো নিজের রুমেই চলে যায়। তারপরেই 9টা নাগাদ সে তার দিদিকে ফোন করে, যে দিদি তার মুম্বাই থাকতো, এবং তারপর সে এক বন্ধুর সাথেও কথা বলে। আর এই দুজনকে ফোন করার পরই সে নিজেকে ঘরের মধ্যে লক করে নেয়। আর ঠিক 11টা নাগাদ যখন তার কুক সেই ফ্ল্যাটের মধ্যে আসে এবং দরজা ধাক্কা দেয়, তাকে ডাকার চেষ্টা করে, দরজা যখন খোলে না তখন সে সেই ফ্ল্যাটের একটি ডুপ্লিকেট চাবি বানানোর জন্য একটি চাবিওয়ালাকে ডেকে পাঠায়। সে এসে ডুপ্লিকেট চাবি বানিয়ে দেয় এবং তারপর সেই চাবি দিয়ে যখন দরজা খোলা হয় তখন সবাই যা দেখে সেটা দেখে পায়ের নিচের থেকে মাটি সরে যায়। এবার এই কথার মধ্যেও অনেক ঘোরপ্যাচ রয়েছে। অনেকে জানায় সেই চাবিওয়ালা আসার আগেই নাকি কেউ চাবি দিয়ে খুলে দেয় ওই দরজা। ওই চাবি কোথা থেকে এলো এটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। সমস্ত কিছুই ঘোলঘাটা হয়ে রয়েছে, কারণ কোনো কিছুরই কনক্লুশন এখনো অবধি বার হয়নি। আর মন বলছে বার হবেও না, কারণ সুশান্ত সিং রাজপুতের কোনো গডফাদার নেই এই বলিউড ইন্ডাস্ট্রিতে। ঘরের মধ্যে ঢুকেই সবাই দেখতে পায় যে ফ্যানের মধ্যে সুশান্ত সিং রাজপুতের দেহ ঝুলছে। পুলিশ ডাক্তারকে খবরও দেওয়া হয়, সাথে সাথে তারা সেখানে এসে পৌঁছায় এবং তারপর তারা ডিক্লেয়ার করে দেয় সুশান্ত সিং রাজপুত বলিউডের অভিনেতা নিজের ঘরের মধ্যে আত্মহত্যা করেছে। কিন্তু খুব বড় প্রশ্ন থেকে যায় তার ফ্যানের দূরত্ব, তার বিছানার দূরত্ব আর তার হাইট। ফ্যান থেকে বিছানার দূরত্ব মাত্র 5 ফুট 11 ইঞ্চি। এদিকে সুশান্তের শরীরের উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। 1 ইঞ্চি গ্যাপ রেখে কিভাবে সম্ভব একটা জায়গায় সুইসাইড করা, এটা খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সুইসাইড করাও হয়েছিল নাকি বিছানার চাদর নিয়ে, এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখনো অবধি অধরা থেকে গেছে। এরপর সমস্ত কিছু ফর্মালিটি করার পর প্রায় বিকেল 5:30টা নাগাদ তার দেহকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় পোস্টমর্টম করার জন্য। প্রায় রাত 11টা নাগাদ 5 জন ডাক্তারে মিলে নাকি এর পোস্টমর্টম করে। এখানেও অনেক প্রশ্ন থেকে যায়। পোস্টমর্টমের রিপোর্ট পাল্টে দেওয়া হয়েছে, বা অনেকেই যারা সেখানে কর্মরত রয়েছিল তাদেরও বয়ান অনুযায়ী অনেক কিছু আলাদা রকম পাওয়া যায়। অথচ পোস্টমর্টমের রিপোর্টে তারা নাকি জানিয়ে দিয়েছিল এটা সুইসাইড। কিন্তু সেখানকার কর্মচারীরা অনেকেই অনেক ধরনের আলাদা কথা বলে, যেটাতে সুইসাইড বা অন্য কিছু এটা না প্রমাণ হলেও আরো বহু কিছু পাওয়া যায়, যেটাতে বোঝা যায় সে সেই দিন একা ছিল না, তাকে এটা জোর করে করানো হয়েছিল বা তার ওপর অনেক অত্যাচার করা হয়েছিল। এরপর পরিবার পরিজনদের সাথে সবার সাথে কথা বলার পর তার দিদির কথা অনুযায়ী সে জানায় সুশান্ত সেই সময় খুব ঘাবড়ে গিয়েছিল, কারণ তার হাতে কোনো কাজ ছিল না। তার ওপরে এমনভাবে কিছু গ্যাং অত্যাচার করছিল যেটা আমাদেরকে সে বলতে পারেনি। এই গ্যাং অন্যান্য গুন্ডা গ্যাংয়ের মতো নয়, এই গ্যাং তার ক্যারিয়ারকে নষ্ট করার গ্যাং, বা বলতে পারেন তাকে খারাপ রাস্তায় নিয়ে যাওয়ার গ্যাং। বা এই রিয়া চক্রবর্তীর যদি কথা বলা হয়, সেও খুব একটা সুশীল মেয়ে ছিল না। তার মুখের ভাষা বলুন, ড্রাগ অ্যাডিক্ট বলুন, এই সমস্ত কিছু জড়িয়ে পড়েছিল রিয়া। সাথে পরে সুশান্তেরও দোষ দেওয়া হয় এবং সে নাকি মেন্টালি খুব প্রেসার নিয়ে নিচ্ছিল এবং সেই জন্য নাকি সে ড্রাগস নেওয়া শুরু করছিল। এই দোষও দেওয়া হয় সুশান্তের ওপর। তার দিদির কথা অনুযায়ী 9 তারিখ সুশান্তের ফ্ল্যাটে তার দিদি আসে। কিছুদিন থাকার পর 11 তারিখ সে তার বাড়ি চলে যায়। তারপর 13 তারিখ যথারীতি খাওয়া দাওয়া করার পর সে নিজের বেডরুমে চলে যায় এবং ফোন করে তার দিদিকে। কিন্তু সেই রাত্রে তার কোনো মতেই ঘুম আসছিল না। প্রায় রাত্রি 2টো নাগাদ সে তার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে ফোন করে, কিন্তু সে ফোন তোলে না। তারপর সে তার এক বন্ধুকেও ফোন করে, সেও আনফর্চুনেটলি ফোন তুলতে পারে না। এরপর সেই রাত্রেই নাকি দিশা রিলেটেড কিছু খবর সে গুগলে সার্চ করতে থাকে। এছাড়াও তার গুগল হিস্ট্রিতে পেনলেস ডেথ, বাইপোলার ডিসঅর্ডার, এই সমস্ত কিছু নিয়ে সার্চ করা দেখতে পায় পুলিশ।
আর এই সমস্ত কিছুর পরই 14 তারিখ সকালবেলা যখন 11টার সময় সেই কুক আসে, তখন সে প্রথম জানতে পারে সুশান্ত সিং রাজপুত আর বেঁচে নেই। তারপর তো কি হয়েছে সেটা আপনাদেরকে জানালাম। এরপর আপনাদেরকে বলি এই আত্মহত্যার কারণ কি কি হতে পারে। যদি এটা আত্মহত্যাই হয়ে থাকে তবুও এর পেছনে একটা বড় কারণ রয়েছে। সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন সে খুব ভালো নাম কামাচ্ছিল, তখন কিছু কিছু ফিল্ম ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউস কিছু কিছু অ্যাক্টরদেরকে সাইন করায় কয়েকটা সিনেমা করার জন্য। সুশান্তের সাথেও তাই হয়েছিল। ইয়াসরাজ ফিল্মস সবাই জানে, তার সাথে 3টে সিনেমা সাইন করা হয়েছিল, যার মধ্যে 2টো সিনেমা রিলিজ হয়ে গিয়েছিল আর একটা বাকি ছিল যেটার নাম নাকি পানি ছিল। আর এই পানি সিনেমার জন্য সুশান্ত সিং রাজপুত বেশ পরিশ্রম করেছিল, বেশ স্ট্রাগল করেছিল। আর এই সিনেমার জন্যে সে অনেক সিনেমাকে রিজেক্ট করে দেয়, কারণ যে সিনেমার উপর সে ফোকাস করেছে ওটা বাদে এখন সে অন্য কোনো প্রজেক্ট হাত দিতে চায় না। আর এর সাথেই তাকে অনেক সিনেমা ছাড়তে হয়। যে সমস্ত সিনেমা সে রিজেক্ট করে সেগুলোর মধ্যে পদ্মাবত, বাজিরাও মস্তানি, রামলীলা, এই সমস্ত সিনেমাগুলি তার কাছে অফারে এসেছিল, কিন্তু সে রিজেক্ট করে দিয়েছিল। সিনেমা জগতে কিছু কিছু প্রোডাকশন হাউসের সাথে তার বেশ কথা কাটাকাটিও হয়েছিল বা বিবাদে পড়ে গিয়েছিল, যে কারণে তাকে প্রায় একঘুরে করে রেখে দিয়েছিল। যেহেতু সে আউটসাইডার ছিল, তাই তাকে সামনে ডেকে অফার দেওয়ার মতো আর কেউই ছিল না। খুব কম সংখ্যক সিনেমাই করেছিল সেই সময়। MS ধোনি, ছিছোরে এবং শেষে তো দিল বেচারা করেছিল। এই প্রত্যেকটি সিনেমাই বেশ হিট হয়েছিল। সুশান্ত সিং রাজপুতের MS ধোনি এখনো অমর সিনেমা হয়ে থাকবে এবং চিরজীবনই এটা থেকে যাবে। আর এই সমস্ত কারণেই নাকি সে প্রচন্ড ডিপ্রেশনে চলে গিয়েছিল। আর তার সাথে তার ওই রিয়া চক্রবর্তী গার্লফ্রেন্ড তো ছিলই, যে তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। তার ব্যাংক ব্যালেন্সকে এত সুন্দর হজম করছিল কেউ ধারণাই করতে পারবে না। কারণ রিয়া চক্রবর্তীর ভাইয়ের অ্যাকাউন্টে এত গাদা গাদা টাকা নষ্ট করা হয়েছিল বিভিন্ন জিনিস কেনার জন্য, সেটা শুনলে চমকে যাবেন। লাখ লাখ টাকা সে তার ভাইকে পাঠাতো বা নিজের ক্রেডিট কার্ডে নিয়ে সেগুলিকে খরচা করত। সুশান্তের এই সমস্ত টাকা নিয়ে তছনছ করে বেরিয়েছিল রিয়া এবং তার পরিবার। সমস্ত অবসাদেই বলুন এবং মানসিক দুশ্চিন্তাতেই বলুন, হয়তো তাকে এই স্টেপ নিতে হয়েছিল। কিন্তু তবুও এখানে বড় প্রশ্নচিহ্ন থেকে যায়, কারণ এই সুইসাইড কিন্তু সুইসাইড বলে মনে হচ্ছিল না। এই প্রমাণ এখনো অবধি হয়নি আর আশা করছি এর প্রমাণ আসবেও না। বলিউডে এই ধরনের অনেক মিস্টেরিয়াস মার্ডার রয়েছে যেগুলির প্রমাণ কেউই জানে না বা জানতে দেওয়া হয় না। যে ঝা চকচকে বড় দুনিয়া আমরা দেখতে পাই বলিউড ইন্ডাস্ট্রির, তার পিছনে এত বড় কালা রাজ লুকিয়ে থাকে সেটা কেউ জানে না। ওখানে ওঠার থেকে বা উঠে সেই নিজের জায়গাটিকে বজায় রাখার জন্যে মানুষ কত যে কুকর্ম করে ধারণার বাইরে। সুশান্তের এই কেস প্রায় আবঝা হয়ে পড়ে যখন তার সাথেই ড্রাগের কেস সামনে চলে আসে। আর এই ড্রাগের কেসে বেশ কয়েকজন আর্টিস্টের নাম সামনে আসে। দীপিকা পাড়ুকোন, রিয়া চক্রবর্তী, সারা আলী খান, ভারতী সিং, ভারতীর হাজব্যান্ড রাকুলপ্রীত সিং, এই সমস্ত আর্টিস্টদের নাম তখন সামনে আসে। তারাও নাকি ড্রাগের এই কাণ্ডে বেশ লিপ্ত রয়েছে। এছাড়াও কিছু ভিডিও ভাইরাল হয় যেখানে সবাইকে ড্রাগ নিতে দেখা যায়। এই সমস্ত কিছুর কোনো উত্তরই নেই। আবার সিনেমা বার হবে, আবার আমরা দেখতে যাব ভিড় করে, আবার সাপোর্ট করব, আবার কথা বলবো। এটাই দুনিয়া। থ্যানোস ভুল ভেবেছিল যে আমরা পুরনো জিনিসকে ভুলতে পারি না, ভুলতে পারি, খুব তাড়াতাড়ি ভুলে যায়। সুশান্ত সিং রাজপুতের এই মৃত্যুর যে প্রশ্ন আমরা সবাই তুলে ধরেছিলাম সেটা এখন সবাই ভুলে গিয়েছি। বন্ধুগণ, জানি খুবই খারাপ, খুবই মর্মান্তিক ঘটনা শুনলেন, তবুও জানতে চাইবো ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে হয় সেটাও কমেন্ট করবেন। আমাদের প্রেজেন্টেশন কেমন লাগলো, আমাদের ভিডিও কেমন হচ্ছে, এডিটিং কেমন হচ্ছে, স্ক্রিপ্ট কেমন রয়েছে, সমস্ত কিছু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ছোট্ট একটা টার্গেট, এই ভিডিওর মধ্যে 500টি লাইক প্লিজ করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই আবার একটি নতুন ভিডিওতে, নতুন একটি কেসে।